স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার খবরের বিস্তারিত। তদন্তে বাধা সৃষ্টি করে শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। সেই সঙ্গে শেখ হাসিনার আগের দেয়া বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে নিতেও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার প্রায় 200 মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। এসবের তদন্ত চলার মধ্যেই গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের বেশ কয়েকটি কল রেকর্ড গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তদন্তে বাধাগ্রস্ত হচ্ছে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তা মঞ্জুর করে। যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনার জন্য এই আবেদনটি করেছিলাম, কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন জানায় একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য সরিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। এর আগে গেল 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন দাখিল করতে বলা হয় 17 ডিসেম্বরের মধ্যে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের 15 সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় 17 ডিসেম্বর। রিটের ওপর দেওয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ঠিক করেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। 17 আগস্ট 15 সংশোধনীর বৈধতা নিয়ে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন হাইকোর্টে রিট করেন। দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে প্রত্যাশা আইনজীবীদের। 17 ডিসেম্বর 2024-এ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। 15 সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। প্রায় 68টা আর্টিকেলকে এটা টাচ করছে। সো এটা শুধুমাত্র কয়েকটা সেকশনকে যদি, কয়েকটা আর্টিকেলকে যদি অনারেবল কোর্ট যদি বাতিল করে, সেক্ষেত্রে অনারেবল কোর্টকে একটা লেজিসলেটিভ পাওয়ার এক্সারসাইজ করতে হবে। সো আমরা এটা সাবমিশন দিয়েছি যে এটা করাটা মানে আইনগতভাবে ঠিক হবে না। জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিতীয় দিনে আজ বৈঠক করবেন ইসলামী দলগুলোর নেতারা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক হবার কথা রয়েছে। গতকাল বিকেলে প্রথম দিনের বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। পাশাপাশি জামায়াতে ইসলামী, 12 দলীয় জোটের এনপিপি সহ আরও কিছু রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কঠিন সময় পার করছে দেশ, তাই সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠকে রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি, পরবর্তী জাতীয় নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারের মাধ্যমে বাক যুদ্ধ ঘোষণা করেছে ভারত, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুনকালি পড়বে।
তিনি বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা দেশের নিরাপত্তায় মাইলফলক হয়ে থাকবে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি। পূর্বাচলের সংস্থাটির মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারের মাধ্যমে বাকযুদ্ধ ঘোষণা করেছে ভারত। এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে। সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন, তবে ওদের সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে যে ওনাদের মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে, এটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বুঝে ফেলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। জাতীয় ঐক্যর যে ডাক দেয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একসাথে যেসব সব হয়ে যায় এটাতে খুবই একটা ইতিবাচক দিক। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের সাথে সম্পর্ক অগ্রসরে কূটনৈতিকভাবেই এগুতে হবে, আর সেই পথেই হাঁটছে বাংলাদেশ। এখন প্রয়োজন ভারতের সদিচ্ছা, এমনটাই বলেছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা সংশোধন জরুরি বলে মত দেন তারা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের পারদ চড়তে থাকে, বিবৃতি পাল্টা বিবৃতিও আসতে থাকে। সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। সামাজিক গণমাধ্যমেও চলছে পাল্টাপাল্টি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ কূটনৈতিক সমাধান চায় বলেই প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে। সমস্যার সমাধান করতে হবে কূটনৈতিকভাবেই। তলব করাটা মানে হলো যে কূটনীতি শুরু হয়েছে, কারণ আমার পথটা কি হয় কূটনীতি, যদি আমি না চাই তাহলে আমি কি সংঘর্ষ চাচ্ছি কিনা। স্বাভাবিকভাবে সংঘর্ষ আমি চাচ্ছি না, আমি তো কূটনীতি চাচ্ছি। এখন যেটা দেখা দরকার সেটা হল কূটনীতির একাধিক মাধ্যম আছে, কাঠামো আছে, সেগুলো সক্রিয় করা এবং সেগুলো ব্যবহার করা। এ মাসের মাঝামাঝি ফরেন অফিস কনসালটেশনও অনেক সমস্যার সমাধান করবে বলে মনে করেন তারা। বাংলাদেশের কোন অবস্থাতে কোনো রকম ভায়োলেন্সের পক্ষপাতী না। আমরা আশা করছি ডিসেম্বরে যে দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি। ভারতের সাথে আমাদের বায়োলেটারাল সম্পর্ক বহুমাত্রিক, আমরা এটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। তবে ভারতীয় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তারা। লোকজন তো এই ধরনের কথা বলা ঠিক না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের কাছে মাথা নত নয়, ঐক্যবদ্ধ হয়ে সব আগ্রাসন ঠেকানোর আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশি পণ্য কিনে হওয়া ধন্য এই বিষয়ে আলোচনা সভায় তিনি এমন কথা বলেন। এ সময় ভারতের পোশাক, খাদ্যদ্রব্য সহ সব পণ্য বর্জন করে দেশি পণ্য কেনার আহ্বান জানান। বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী আশা করেন ভারতের পতাকাকে অসম্মান না করে দায়িত্বশীল আচরণ করবেন বাংলাদেশিরা। ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে, আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা ওদের পণ্য বর্জন করব। আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। এক মাসের ব্যবধানে দেশে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে 1% বেশি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%, যা আগের মাসে ছিল 12.64%। নভেম্বরে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হারও বেড়েছে। এই হার বেড়ে 11.38% হয়েছে। অক্টোবরে যা ছিল 10.87%। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী।
তাই খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। এর সাথে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও বেড়েছে। তাতে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও 9.34% থেকে বেড়ে হয়েছে 9.39%। 5ই অগস্টের পর অনেকে মিথ্যা মামলা করেছেন। পাশাপাশি এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তবে মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। পুলিশ প্রধান হিসেবে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আসেন বাহরুল আলম। পুলিশের কর্মপরিকল্পনা সহ কথা বলেন নানা বিষয়ে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না। কেউ মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। মামলার আসামি পলাতক পুলিশ সদস্যের অবস্থান স্পষ্ট নয়, তাদের অপরাধ প্রমাণে তথ্য সংগ্রহ চলছে, যোগ করেন পুলিশ প্রধান। প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি, this has not yet been done, but we are on the job. আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটা কাজে লাগিয়ে we are after them. সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে। এছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে সময়োপযোগী সিদ্ধান্তে আসার বিষয়ে আশাবাদী তিনি। পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশে জঙ্গি হামলা নিয়ে যুক্তরাজ্যের সতর্কবার্তা সম্পর্কে পুলিশ প্রধান বলেন, দেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। কিন্তু ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে। আমরা এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে। নির্বাচনে প্রস্তুতি সংক্রান্ত এক প্রশ্নে আইজিপি বলেন, পুলিশের মনোবল অটুট রাখা এবং কাজে গতি ফেরানোটাই এখন মূল লক্ষ্য, নির্বাচন নয়। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আকাশ মুক্ত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নানা ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে জানালেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বলেন, 16ই ডিসেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। সিলেটের মৌলভীবাজারের শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর 52তম নববিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও মার্চ পাস্ট অনুষ্ঠান আয়োজনের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 378 পুরুষ ও 21 নারী সহ 399 রিক্রুট যুক্ত হলেন বাংলাদেশ বিমান বাহিনীতে। এদের মধ্যে কুচকাওয়াজের সেরা শিক্ষা রিক্রুটের জন্য বিবেচিত হয়েছেন মিজানুর রহমান। জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সুমন মিয়া সেরা রিক্রুট বিবেচিত হন। সার্বিক বিষয় রিক্রুটের জন্য বিবেচিত হয়েছেন মেহেদি হাসান শুভ। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে কাজ করলেও বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভ্যন্তরীণ বিমানবন্দরে দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা সহ নিরাপত্তা ও স্থিতিশীলতা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহের সকল ফ্লাইটে নির্বিঘ্নে ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আনুষ্ঠানিকতার সঙ্গে নবীন বিমান সেনা পরিবারের সদস্যদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ। পেশাগত দক্ষতার অর্জনের পাশাপাশি
বুদ্ধিমত্তার বিকাশ ও মানবীয় গুণাবলীর চর্চার প্রতি সদা যত্নবান থাকবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ। শীত আর পিঠাপুলি একে অপরের সঙ্গে লতায় পাতায় জড়িয়ে। শীতের আগমনী বার্তায় বগুড়া হয়ে উঠেছে রীতিমতো পিঠা শহর। পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। স্বল্প পুঁজিতে এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। ভোর আর সন্ধ্যায় বগুড়া শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের পিঠা। বছর বিশেক আগে সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি গিয়ে পিঠা বিক্রি করতেন বগুড়ার আয়েশা খাতুন। পরে পাড়ায় বসিয়েছেন পিঠার দোকান। বছরের অন্য সময়ে আটার রুটি, সবজি বিক্রি করে কোনো রকমের দিন চললেও শীতকালে পিঠার ব্যবসা বেশ ভালো চলে তার। 20-25 বছর হলে করে 2 মেয়েকে আমি লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি এখনো পাই নাই, বেকার বসে আছে। এখানে ভাবা চিতই নাচতে তেল পিঠা করি। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রির আয়ে চলছে আসিয়া খাতুন, বেগুনি খালার মতো অনেকের সংসার। আমি এই দোকান বহুত বছর ধরে করি, 30-35 বছর হচ্ছে। আমি যখন দোকান করছি তখন ওয়ান্ডারল্যান্ড ছিল না, পুরানা স্টেডিয়াম ছিল, তখন থেকে আমি এক চুলে দিয়ে দোকান করি। কোনো কোনো ব্যবসায়ী তাদের দোকান বা রেস্টুরেন্টের সামনে বসাতে শুরু করেছেন একই আদলে পিঠা তৈরির সরঞ্জাম। পিঠা আইটেমটা আমাদের তো ওইভাবে অ্যাড ছিল না, এখন যেহেতু অ্যাড করা হয়েছে আর শুরুর দিকের অবস্থা কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স, আর আমাদের পিঠার মানটা অনেক ভালো। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন পিঠার দোকানে। আমরা 3 রকমের পিঠা খেয়েছি, 3 থেকে 4 রকমের পিঠা খেয়েছি। চিতই পিঠা, কুশলি পিঠা, তেলের পিঠা, ভালো লেগেছে পিঠাগুলো সব। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব পিঠাপুলির চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা পিঠা বিক্রেতাদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। ভারতে বিক্ষোভের জেরে সিলেটে জকিগঞ্জ ও শেওলা এবং মৌলভীবাজারে চাতলাপুর ও পটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে বেশ কিছু পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকা পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে 13 ডিসেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখা। সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নেতারা। এদিকে একই দিন একই স্থানে সমাবেশের কথা রয়েছে ইসকনের। চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে বিএসএম গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তারা। 400 কোটি টাকার ঋণ পরিশোধ করেনি খাতুনগঞ্জে ভোগ্যপণ্য আমদানিকারক এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির ফলাফল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলেন, 30 নভেম্বর নির্বাচন হয়, একজন সভাপতি প্রার্থীর হস্তক্ষেপে 4 দিনেও ফলাফল ঘোষণা করা হয়নি।